দেখো এবার আসলো কিনা। এবার এসছে কিনা দেখো, দেখে দাও। তুমি এখানে আসো। একদম ক্লিয়ার। এবার দেখতে পাচ্ছি, এবার ব্যবস্থা করেছে একটা মোবাইলের, বুঝলা? এই যে আমার পাশে মেসে এক ছাত্র থাকে, ও এখানে আসে ক্লাস করছে, বুঝলা, সামনে। তো ওর মোবাইলটা নিয়েছি। আমার সাথে একই স্টুডেন্ট আছে, আমার পাশের মেসে থাকে। আব্দুর রব দ্বিপদী বিস্তৃত বাকি আছে। বাকি কইরে ভাই? বাকি নাই, কিন্তু দু একটা টপিক আলোচনা করে দেব, তাই না, একদিন। তো আজকে আমরা শুরু করব হচ্ছে কনিক। কনিক কনিক কথাটা কিন্তু এসছে কনক থেকে। হ্যাঁ, এই কনিক শুরু করার আগে কিছু পূর্ব পাঠের পূর্বালোচনা দরকার আছে, মানে যেগুলো জিনিসপত্রগুলো একটু তোমার জানা দরকার। যারা সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে আসো, ইতিমধ্যে ফার্স্ট ইয়ারদের সরলরেখা অনেক দূর পর্যন্ত শেষ হয়েছে, যেগুলো তোমাদের হচ্ছে এই কনিক চ্যাপ্টারে হেল্প করবে। তো সেই জিনিসগুলো একটু লিখি। হ্যাঁ, সেটা হচ্ছে কনিক চ্যাপ্টারের জন্য পূর্ব পাঠের পূর্বালোচনা আর কি, মানে পূর্ব পাঠ। এর আগে যে জিনিসগুলো আমরা পড়েছি সেগুলো কিছু জিনিসপত্র লাগবে। আর সর্বপ্রথম লাগবে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটা তোমরা জানো যে √, ভুজদ্বয়ের অন্তর, এর উপরে স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর, তারপরে স্কয়ার। অর্থাৎ দুটা বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 হয় এবং x2 y2 হয়, তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র এটা আমার আজকে লাগবে। ওকে, তারপরে লাগবে তোমার দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। দুটি সমান্তরাল না, আগে দুটি সমান্তরাল না, কোন সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ লিখবে। ঠিক আছে, তাহলে এভাবে লিখি, x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এগুলো লেখার কারণ হচ্ছে অনেক ফার্স্ট ইয়াররা এখানে জয়েন করেছো, তাদের একটু রিভিউ করে নিচ্ছি। এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ, সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ, সমান্তরাল সরলরেখার সমীকরণ। ওকে, তোমরা জানো এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ, এই দুটা পদ অপরিবর্তিত থাকে, x প্লাস by। এখানে ধ্রুবক পদ যাই থাক না কেন, প্লাস থাক আর মাইনাস থাক বা নাই থাক, যেটাই হোক না কেন, এখানে অন্য একটা ধ্রুব সংখ্যা প্লাস k ইকুয়াল টু 0 লিখব। এগুলো আমার লাগবে আসলে, হ্যাঁ, মানে কনিক চ্যাপ্টার করতে গিয়ে। তারপর লাগবে তোমার x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এই আকৃতির সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ লাগবে। লম্ব সরলরেখার সমীকরণের সময় কি মনে আছে গো? x এর সহগ y এর কাছে যাবে, y এর সহগ x এর কাছে যাবে, মিডলের চিহ্নটা পরিবর্তন হবে। অর্থাৎ এমনভাবে লিখতে হবে যেন ঢালদের গুণফল -1 হয়।
তাহলে এখানে আসবে বি এক্স মাইনাস এ ওয়াই, আর ধ্রুব সংখ্যার জায়গায় প্লাস কে ইকুয়াল টু 0 বসবে। ওকে, এগুলো কিন্তু লাগবে। ওকে, দেখো আরও দরকার আছে কিছু জিনিসপত্র। সেটা হচ্ছে তোমার এইরকম যে x1, এটা আমি সরল রেখার লাস্ট ক্লাসে করিয়েছি, আর সেকেন্ড ইয়ার যারা আছে তারা তো ফার্স্ট ইয়ার এগুলো খুব ভালোভাবে করা আছে। x1 y1 বিন্দু হতে ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0 সরলরেখার লম্ব দূরত্ব, সরলরেখার লম্ব দূরত্ব। দেখো লম্ব দূরত্বটা কিভাবে বের করা হয়, এই বিন্দুটা জাস্ট এই সমীকরণে বসিয়ে দিতে হবে। অর্থাৎ x1 y1 বিন্দুটা এই সমীকরণে বসিয়ে দিতে হয়। অর্থাৎ x এর জায়গায় ভুজ বসবে, যে বিন্দু থেকে আমি লম্ব দূরত্ব বের করব সেই বিন্দুর ভুজ বসবে। তাহলে ax1 প্লাস by1 প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই এর সহগের বর্গ এর মডুলাস। এটা আমার লাগবে। এটাই অনেক বেশি ইউজ করতে হবে কনিক চ্যাপ্টারে। একটা নির্দিষ্ট বিন্দু হতে একটা সরল রেখার লম্ব দূরত্ব, বিন্দুরা জাস্ট এখানে বসিয়ে দিব। আবার দেখা গেল যদি x1 y1 বিন্দু না হয়ে আমি ম্যাক্সিমাম এখানে ইউজ করব xy বিন্দু হতে, xy হতে এই সরল রেখার লম্ব দূরত্ব, অর্থাৎ x প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0 এই সরল রেখার লম্ব দূরত্ব। তার মানে কি এখানে কিন্তু x এর জায়গায় x ই বসবে। ওকে, কারণ এখানে ছিল x1 y1 বিন্দু হতে, x এর জায়গায় বসেছিল x1 আর y এর জায়গায় বসেছিল y1, রাইট? এবারে কিন্তু xy বসবে। তাহলে এখানে হবে ax প্লাস by প্লাস সি ডিভাইড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি ম্যাক্সিমাম টাইমে এটা ইউজ করব, তো এই জন্য বললাম আর কি। তাহলে এটা হচ্ছে লম্ব দূরত্ব। আচ্ছা, এবার আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে এরকম ax প্লাস by প্লাস c1 ইকুয়াল টু 0 এটা একটা সরল রেখা, x প্লাস by প্লাস c2 ইকুয়াল টু 0 এটা আর একটা সরল রেখা। এখন দেখো প্রথম সরল রেখাটার ঢাল কিন্তু মাইনাস a বাই বি, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। দ্বিতীয় সরল রেখার ঢালও হচ্ছে মাইনাস a বাই বি। তাহলে এই দুটা সরল রেখা কিন্তু সমান্তরাল। তাহলে এই দুটা সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল সরল রেখা দ্বয়ের, এটাও শিখাইছি লাস্ট ক্লাসে। সমান্তরাল সরল রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু কি শিখাইছিলাম, এই ধ্রুবক দ্বয়ের বিয়োগফল মনে আছে, c1 মাইনাস c2 ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই এর সহগের বর্গ। এই হচ্ছে তোমার দুটা সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব। কি ক্লিয়ার? তো যাই হোক, এখন দেখো আরেকটা জিনিস আমি তোমাদেরকে আরো কিছু আমাদের এখানে জানানো দরকার আছে, এগুলো আমার লাগবে আসলে। এতদূর পর্যন্ত তো ক্লিয়ার, এগুলো তোমাদের সব জানাই ছিল, ঠিক কিনা? জানানো জিনিসগুলোই তোমাদেরকে আমি একটু দেখাচ্ছিলাম। হ্যাঁ, হয়েছে তোমাদের ক্লিয়ার? দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা, এগুলো তো তোমাদের জানা আছে সব। ওকে, এগুলো খুব সহজ ছিল, সবাই জানে, এই জন্যই বলছে ভাই এগুলো তো আমাদের জানাই ছিল। এবার আসো, আরো কিছু জিনিসপত্র আমাদের জানতে হবে, যেগুলো জানার পরে আমরা কনিকের এসে ক্লাস শুরু করব। হ্যাঁ,
সেটা হচ্ছে যে মনে করো যে এখানে একটা সরলরেখা আছে, এখানে সমান্তরাল আরেকটা সরলরেখা আছে। এই সরলরেখাটা হচ্ছে ax প্লাস by প্লাস c1 ইকুয়াল টু 0, আর এখানে সরলরেখাটা হচ্ছে ax প্লাস by প্লাস c2 ইকুয়াল টু 0। দুইটা সমান্তরাল সরলরেখা নিয়েছি। আমার প্রশ্ন, এই দুটা সরলরেখা হতে সমদূরবর্তী বিন্দুর সঞ্চারপথটা কেমন হবে, রাইট? অর্থাৎ আমি যদি প্রশ্ন করি এই দুটা সরলরেখা হতে সমদূরবর্তী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। সমদূরবর্তী মানে মনে করো, আমি একটু কালে যদি চেঞ্জ করে নিই, মনে করো এই যে এই সরলরেখাটা, এই যে এই সরলরেখাটার সমীকরণ কি হবে? অর্থাৎ দুটা সরলরেখা হতে সমদূরবর্তী বিন্দুর সঞ্চারপথ। তোমরা হেডিং দিতে পারো, দুটা সমান্তরাল সরলরেখা হতে সমদূরবর্তী বিন্দুর সঞ্চারপথ। সমদূরবর্তী বিন্দুর সঞ্চারপথ। তো যাই হোক, এটা আমার আজকে প্রয়োজন আছে আসলে। কি ক্লিয়ার? তাহলে দেখো, আমার যে প্রথম দুটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে সাদা অক্ষরে, মানে সাদা কালারের, ax প্লাস by প্লাস c1 ইকুয়াল টু 0, ax প্লাস by প্লাস c2 ইকুয়াল টু 0। এটা ইকুয়েশন নম্বর 1, ইকুয়েশন নম্বর 2। আমি এখন বের করতে চাই এই দুটা সরলরেখা হতে সমদূরবর্তী বিন্দুর সঞ্চারপথ। ওকে, অথবা এটাও বলতে পারি যে এই দুটা সরলরেখাকে যে সকল বৃত্ত স্পর্শ করে, যেমন দেখো এই বৃত্তটা স্পর্শ করে, কিন্তু আবার এরকম এই বৃত্তটাও কিন্তু স্পর্শ করে, এরকম এই বৃত্তটাও স্পর্শ করে, রাইট? এরকম হাজার হাজার বৃত্ত স্পর্শ করবে এই দুটা সরলরেখাকে। তো আমার প্রশ্ন হচ্ছে, এই দুটা সরলরেখাকে যে সকল বৃত্ত স্পর্শ করে তাদের কেন্দ্রের সঞ্চারপথ। দেখো এই যে দেখো, মনে করো এই বৃত্তটার কেন্দ্র এখানে, এই বৃত্তটার কেন্দ্র এখানে, এই বৃত্তটার কেন্দ্র এখানে, তাহলে কেন্দ্রের সঞ্চারপথ কিন্তু এই হলুদ সরলরেখা, রাইট? তার মানে আমি বলতে পারি এই দুটা সরলরেখাকে যে সকল বৃত্ত স্পর্শ করবে তাদের কেন্দ্রের সঞ্চারপথটা কেমন হবে, এটা একটা প্রশ্ন। এবারে আর একটা প্রশ্ন এখানে হতে পারে, বলতে পারে এরকম যে এই দুটা সরলরেখার সমান্তরাল এবং সরলরেখাদ্বয় হতে সমদূরবর্তী সরলরেখার সমীকরণ নির্ণয় করো, এটাও হতে পারে। তা এখন বলো, এই যে হলুদ সরলরেখাটা, এই হলুদ সরলরেখাটার সমীকরণ যদি তুমি নির্ণয় করতে চাও, আগে তোমাকে বলতে হবে হলুদ সরলরেখাটা এই দুটা সাদা সরলরেখার সমান্তরাল কিনা। তাহলে 1 ও 2 এর সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ, তাহলে 1 বা 2 এর সমান্তরাল সরলরেখার সমীকরণ, সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ, যে কোনো সরলরেখার সমীকরণ, যে কোনো সরলরেখার সমীকরণ, আমরা জানি এই দুটা পদ স্থির থাকে, ফিক্স থাকে, x প্লাস by, তারপরে কি হবে গো, প্লাস এটা হচ্ছে k ইকুয়াল টু 0, সমান্তরাল সরলরেখার সমীকরণ। ধ্রুবকের জায়গায় অন্য একটা ধ্রুবক বসবে। এইটা হচ্ছে তোমার 3 নম্বর সরলরেখা। এখন আমার প্রশ্ন, আমি যদি 3 নম্বর সরলরেখাটা একটু লিখে নিই, এখানে ax প্লাস by প্লাস k ইকুয়াল টু 0, রাইট? তাহলে এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এখন আমার প্রশ্ন, k এর মান তোমাকে বের করতে হবে। এখানে k এর মান তো অজানা। এখন বলো, আমরা দেখলাম যে এই ডিসটেন্স আর এই ডিসটেন্সটা কি হতে হবে, সমান হতে হবে। এটা তো প্রশ্নের শর্ত, এটা সমান্তরাল। কারণ কি, এখানে তো সমান্তরাল আরো অনেক কোটি কোটি সরলরেখা আছে। মনে করো সমান্তরাল কি কি সরলরেখা আছে, দেখো এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এগুলো তো সবই সমান্তরাল। তো আমি যদি k এর মান না বসাই তাহলে এগুলো সব সরলরেখা বোঝাই, রাইট? কিন্তু আমাকে হতে হবে সমুদ্রবর্তী। সমুদ্রবর্তী মানে কি, 1 এবং 3 এর মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু 3 এবং 2 এর মধ্যবর্তী দূরত্ব।
তো এই যে একাধিক দূরত্ব যখন বের করা হয় তখন দিকটা চিন্তা করতে হয়, আর একটা ডিস্টেন্স বের করতে গেলে কখনো দিক চিন্তা করতে হয় না। যেমন আমার থেকে তোমার দূরত্ব 5 মিটার, একজনের দূরত্ব বললাম, বাট তোমার পিছনে যদি আরেকজন থাকে, আমার থেকে তোমার দূরত্ব 5 মিটার, তোমার পিছনের দূরত্ব +8 মিটার ধরে নিলাম, তাহলে একই দিকের ডিস্টেন্স হলে সেটা একই চিহ্ন বিশিষ্ট হয়। এখন যদি দেখা যায় তুমি ওখানে বসে আছো, এই বিপরীত পাশে আরেকজন বসে আছে 8 একক দূরে, এখন তোমার দূরত্ব যদি আমি 5 একক বলি, এটা বলতে হবে -8 একক, রাইট? তো এই জন্য ডিস্টেন্স যখন একই দিকে নেওয়া হয় একই চিহ্ন বিশিষ্ট হয়, ঠিক আছে? তাহলে আমি যদি বলি তাহলে 1 এবং 3-এর মধ্যবর্তী দূরত্ব বের করব, তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে 1 ও 3-এর দূরত্ব, 1 ও 3-এর দূরত্ব ইকুয়াল টু 3 ও 2-এর দূরত্ব, 3 ও 2-এর দূরত্ব। এটা সত্য কিনা বলো? 1 ও 3-এর দূরত্ব ইকুয়াল টু 3 ও 2-এর দূরত্ব। এখন বলো 1 নম্বর আর 3 নম্বর দুটা সরল রেখা সমান্তরাল কিনা। তো দুটা সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র একটু আগে আমি শিখাইছি। কি শিখাইছি? এই ধ্রুবক দ্বয়ের বিয়োগফল, তাহলে ধ্রুবক দ্বয় আছে c1 - k, তাহলে c1 - k ডিভাইড বাই √a² প্লাস, এখানে মডুলাস দেওয়ার দরকার নাই, কারণ এই ডিস্টেন্সটা আমি নিয়েছি আগে এইটা থেকে এইটা বিয়োগ করে, তাহলে মনে করো দিকটা দেখাইছি এইটা মাইনাস এইটা, এবার যে পরবর্তী ডিস্টেন্সটা এটা মাইনাস এটা করবা তা হবে না, তাহলে উল্টা দিকে হয়ে যায়, একই দিকে নিতে হবে, ঠিক আছে? সো দিস ইকুয়াল টু 3 আর 2 এর মধ্যবর্তী দূরত্ব, তাহলে k - c2 ডিভাইডেড বাই √a² প্লাস b²। তাহলে এখন দেখো এই দুইটা, এই বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছো যে আমি দিকটা যখন একটা নির্দিষ্ট জায়গা থেকে ডিস্টেন্স বের করা হয়, একটা ডিস্টেন্স হলে কোনো সমস্যা নাই, কিন্তু একাধিক ডিস্টেন্স হলে তখন তার দিকটা চিন্তা করতে হয়, ঠিক আছে? তাহলে এই √a² প্লাস b² √a² প্লাস b² কাটি যায়, কাটি যাওয়ার পরে এখানে তোমার থাকবে c1 - k ইকুয়াল টু k - c2, তাহলে বাহ কেটা এই পাশে পার করো, তাহলে 2k ইকুয়াল টু c1 প্লাস c2, অতএব k ইকুয়াল টু c1 প্লাস c2 ডিভাইডেড বাই 2, ঠিক না? তাহলে এই k এর মান যদি আমরা 3 নম্বর সমীকরণে বসাই, তাহলে k এর মান যদি 3 নম্বর সমীকরণে বসাই, তাহলে 3 নম্বর সমীকরণ হতে পাই ax প্লাস by প্লাস c1 প্লাস c2 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 0। এক্সেলেন্ট একটা জিনিস এসছে, দুইটা সমান্তরাল সরল রেখা হতে সমদূরবর্তী বিন্দুর সঞ্চার পথ নির্ণয় করার সময় ব্যাপারটা কি ঘটেছে দেখো, x আর y এর টার্মের কোনো পরিবর্তন নাই, শুধু প্রদত্ত সরল রেখা দ্বয় ধ্রুবকের গড়। আমরা যেমন দুইটা বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করার সময় কি করতাম, ওই দুটা বিন্দুর ভুজের গড় আর কোটির গড় বের করতাম, তাহলে দুইটা সমান্তরাল সরল রেখার সমদূরবর্তী বিন্দুর সঞ্চার পথ অথবা দুইটা সমান্তরাল সরল রেখাতে সমদূরবর্তী সরল রেখার সমীকরণ নির্ণয় করার সময় ধ্রুবক দ্বয়ের গড় ওখানে যোগ করে দিতে হয়, তাহলেই হয়ে যাবে। কি ক্লিয়ার? অর্থাৎ দুটা সরল রেখার গড় মান, এটাও বলতে পারি আমি। কেন বলতেছি দুটা সরল রেখার গড় মান জানো? এটাও কিন্তু কাহিনী আছে। যেমন দেখো ax প্লাস by প্লাস c1 ইকুয়াল টু 0, ax প্লাস by প্লাস c2 ইকুয়াল টু 0, ইকুয়েশন নম্বর 1, ইকুয়েশন নম্বর 2, রাইট? এখন দেখো এই দুটা সরল রেখা এখানে আর এখানে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। আমি যদি বলি এই সরল রেখাটা আমার প্রয়োজন ওই মধ্যবিন্দুর মতোই, বলতো এই বিন্দু মানে এই সরল রেখার মধ্য সরল রেখা, এটা বিন্দু না বলে মধ্য সরল রেখা বলবো। তাহলে দুটা বিন্দুর মধ্যবিন্দু নির্ণয়ের সময় কি করতাম, সেই দুটা বিন্দুর গড় মান বের করতাম। তাহলে এই দুটা সরল রেখার গড় মান বের করো। গড় মান মানে কি, এই দুটার যোগফল বাই 2, এই দুটার যোগফল বাই 2 প্লাস এই দুটার যোগফল বাই 2, তাহলে x প্লাস x মানে কি দুইটা x ডিভাইড বাই 2 মানে কি থাকলো x প্লাস by প্লাস by মানে দুইটা by ডিভাইড বাই 2 মানে থাকলো হচ্ছে by প্লাস ধ্রুবক দ্বয়ের গড় মান,
তার মানে কি C1 প্লাস C2 বাই 2 ইকুয়াল টু 0। কি ক্লিয়ার ভাইজান? কি ক্লিয়ার? দেখো তো কোন সমস্যা আছে? তাহলে হয়েছে? তোমরা নিজেরা নিজেদের মধ্যে কথা বলবা না, কোনো ভেজাল আছে নাকি বলো? ওকে, কোনো সমস্যা নাই। তাহলে দুটা সমান্তরাল সরলরেখা হচ্ছে সমদূরবর্তী সরলরেখার সমীকরণ, এগুলো আমার লাগবে রে ভাই, আসলে এই জন্য করাচ্ছি। এবারে দেখা গেল, তার মানে দেখো এখানে 1 নম্বর সরলরেখা ছিল, এটা 2 নম্বর সরলরেখা, এটা 3 নম্বর সরলরেখা। এখন যদি আমি তোমাকে বলি যে ঠিক আছে, দুটা সরলরেখা দেওয়া থাকলে তাদের মানে সমদূরবর্তী বিন্দুর সঞ্চার পথ তুমি পারো। এবার আমি যদি এটা বলি, এখানে একটা সরলরেখা আছে, এখানে একটা সরলরেখা আছে। এইবার আমার প্রশ্ন যে এই সরলরেখাটার সমীকরণ মনে করো 3x প্লাস 4y প্লাস 7 ইকুয়াল টু 0 ধরে নিলাম আর কি, সমস্যা তো নাই। আবার এখানে একটা সরলরেখা আছে, সেই সরলরেখাটা হচ্ছে 3x প্লাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0 ধরে নিলাম, রাইট? তাহলে আমাকে বলতে হবে এই সরলরেখার এই সরলরেখা তো সমান্তরাল। কিভাবে? এর ঢাল যা এর ঢাল তা, শুধু ধ্রুবক আলাদা। এখন আমার প্রশ্ন, আমি যদি তোমাকে বলি যে এই সরলরেখাটা একটা দর্পণ, এটা দর্পণ, এই পাশে প্রলেপ দেওয়া আছে, ওকে? এটা একটা দর্পণ কিন্তু প্রলেপ দেওয়া আছে, এই পাশে প্রলেপ দেওয়া আছে, তাহলে এই পাশে লক্ষ্যবস্তু। তাহলে বলো এই দর্পণের সাপেক্ষে এই লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব তৈরি হবে কোথায়? এটা আয়না, তাহলে নিচে, তাহলে নিচে এইটা হচ্ছে আমার প্রতিবিম্ব। তাহলে এটার সমীকরণ এবার বের করব। এর আগে কি ছিল? এই দুটা সরলরেখা দেওয়া ছিল, মধ্যটা বের করতে হয়েছে। এবারে মধ্যের এই সরলরেখা দেওয়া আছে আর এখানে একটা সরলরেখা দেওয়া আছে, তাহলে এটা কি হবে? তাহলে আমরা কি শিখলাম? এইটার গড় মান যেন এটা হয়, তাই কিনা? তাহলে বলো এই 7 গড় মান হতে হবে, এটা তো কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে 3x প্লাস 4y থাকবে, প্লাস এখানে কি দিলে, এই বক্সে কি দিলে এই দুটার গড় মান 7 হয়? 13। ভেরি গুড, তাহলে এটা হবে 13, এটা ইকুয়াল টু 0, এটাই অ্যান্সার, রাইট? এটা আমরা আরেকভাবে চিন্তা করতে পারি, যে কম কম বেশি বেশি থিওরি দিয়ে। আমরা কি জানি, যদি মধ্যবিন্দু জানা থাকে অথবা মধ্য সরলরেখা জানা থাকে, ধ্রুবকটা শুধু তাকিয়ে দেখবা, এই 1 থেকে 7 কত বেশি, এদিকে আরো 6 বেশি করে দাও, ঠিক কিনা? যে এখান থেকে এই ধ্রুবক যত বেশি হবে, এই ধ্রুবক থেকে এই ধ্রুবক তত বেশি হবে। কম কম বেশি বেশি থিওরি, বেশি হলে বেশি হবে, কম হলে কম হবে, এটা তো তোমাদের জানা আছে, ঠিক কিনা? তাহলে ভাইজান এই ধরনের একটা প্রশ্ন এমসিকিউ আসতেই পারে তোমার, যে এই সরলরেখার সাপেক্ষে এই সরলরেখার প্রতিবিম্বের সমীকরণ কি? সময় তো তোমার 45 সেকেন্ড, 45 সময় তো লাগবে না, ঠিক কিনা? যে এই সরলরেখার সাপেক্ষে এই সরলরেখার প্রতিবিম্বের সমীকরণ কি হবে? তাহলে দেখে নিতে হবে এটা সমান্তরাল কিনা। সমান্তরাল হলে এই কনসেপ্টটা কাটবে, সমান্তরাল না হলে সেটা তো আমি সরলরেখা চ্যাপ্টারে করাইছি। তাহলে এটার থেকে এটা যত বেশি, এটার থেকে এটা তত বেশি হবে। এটার থেকে এটা যদি কম হতো তাহলে এটাও কম হয়ে যেত। কি ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার একটা জিনিস যেটা আমার লাগবে এই চ্যাপ্টার করতে গিয়ে, এগুলো লাগবে। তার মানে কি, তিনটা সরলরেখা যদি সমান্তরাল হয়, তাদের মধ্যে যে কোনো দুইটা দেওয়া থাকলে তৃতীয়টা বের করা যায়, এটা মাথায় রাখো। তাহলে একটা নোট করে রাখো, তিনটি সরলরেখার সমান্তরাল হলে, তিনটি সরলরেখার সমান্তরাল হলে হুমায়ুন কবির কোথায় বুঝুনি ভাইয়া? হুমায়ুন কবির কোনটা বুঝতে পারেনি? আমি বলেছিলাম যে ভাইয়া এই দুটা সরলরেখার গড় এটা হতে হবে, তাই কিনা? তাহলে
তার মানে কি এটা প্লাস এটা বাই 2 মানে এটা হতে হবে, এই যে এটা। একজন বুঝতে পারে নাকি ক্লিয়ার করি, এটার গড় মান এটা কিনা 100%। এবার এইটা আর এইটার গড় মান এটা হতে হবে 1, আর এই বক্সের গড় মান 7 হতে হবে। তাহলে 1 প্লাস বক্স বাই 2 ইকুয়াল টু 7 হতে হবে। তাহলে 1 প্লাস বক্স ইকুয়াল টু 14, অতএব বক্স ইকুয়াল টু 13। রাইট? তাহলে ব্যাপারটা এরকম হয়েছে। কি কোনো সমস্যা আছে নাকি ভেজাল আছে বলো? কোনো ভেজাল আছে কি? আচ্ছা, ভেরি গুড। তাহলে তোমরা একটু নোট করে রাখো যে তিনটি সরলরেখা যদি মানে সমান্তরাল হয়, এই তিনটার যে কোনো দুটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে তৃতীয়টাই এমনিতেই বলে দেওয়া যায়, কি ক্লিয়ার? ওকে, এগুলো আমার প্রয়োজন আছে কিন্তু আজকে। এবারে দেখো আরেকটা জিনিস করে নি, তাহলে তোমাদের আরো সুবিধা হবে। সেটা হচ্ছে যে এখানে একটা সমান্তরাল, এখানে একটা সরলরেখা আছে, সেটা সরলরেখাটা হচ্ছে 3x প্লাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, এবং এই সরলরেখা থেকে মনে করো এটার দূরত্ব হচ্ছে 2 একক। এই 2 একক দূরবর্তী সমান্তরাল সরলরেখা সমূহের সমীকরণ নির্ণয় করতে হবে। এই সরলরেখা থেকে 2 একক দূরবর্তী। ওকে, তাহলে প্রশ্নটা লেখো একটু। আমি কনিক শুরু করতেছি, দাঁড়াও একটু, হ্যাঁ একটু তোমাদের ঝালাই করে নিই। 3x প্লাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0 সরলরেখার সমান্তরাল এবং 2 একক দূরবর্তী সরলরেখা সমূহের কেন বলছি এটারও লজিক আছে। সরলরেখা সমূহের সমীকরণ নির্ণয়। ওকে, দেখো এই সরলরেখা একটা সরলরেখার সমান্তরাল 2 একক দূরবর্তী, কোন দিকে দূরবর্তী সেটা বলা নাই। তাহলে উপরের দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে, অর্থাৎ এই দিকেও হতে পারে। তাহলে এইরকম দুইটা সরলরেখা পাওয়া সম্ভব। রাইট? তাহলে সর্বপ্রথম কথা হচ্ছে যে এটা সলভ করব কিভাবে। তাহলে আমার প্রদত্ত সরলরেখা হচ্ছে 3x প্লাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0। তার সর্বপ্রথম কথা হচ্ছে তোমার এখানে যে শর্তগুলো আছে শর্তগুলো ফিল আপ করতে হবে। একটা শর্ত আছে এই সরলরেখা সমান্তরাল হতে হবে, আর একটা শর্ত আছে 2 একক দূরবর্তী হতে হবে। তাহলে সর্বপ্রথম কাজ এই সরলরেখাটা সমান্তরাল হওয়া শর্তটা পূরণ করো। তাহলে একের সমান্তরাল সরলরেখার সমীকরণ, একের সমান্তরাল সরলরেখার সমীকরণ, একের সমান্তরাল সরলরেখার সমীকরণ 3x প্লাস 4y প্লাস k ইকুয়াল টু 0। এটা হচ্ছে 1 নম্বর সমান্তরাল যে কোনো সরলরেখা। তাহলে আমি সমান্তরাল হওয়ার শর্ত ফিল আপ করেছি। আর একটা শর্ত কি হবে, এই সরলরেখা এবং ওই সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব হতে হবে 2। তাহলে প্রশ্ন মতে কি এই সরলরেখা এবং এই সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, দুটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে বের করি? ধ্রুবক দ্বয়ের বিয়োগফল k-1 ডিভাইড বাই রুট ওভার x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ। এবার মডুলাস হবে, যেহেতু একটা ডিস্টেন্স, একাধিক ডিস্টেন্স হলে দিক একই দিকে নিয়ে আমরা পজিটিভ লিখে নিতাম। ঠিক আছে? তাহলে বলে এই ডিস্টেন্সটা, এটা তো আমরা বের করলাম এই দুটো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, কিন্তু প্রশ্নে বলা আছে এই ডিস্টেন্সটা ইকুয়াল টু কত হবে। তাহলে দিস ইকুয়াল টু 2 একক।
তাহলে বলো এবার এখান থেকে আমরা বা কে মাইনাস 1/5 ইকুয়াল টু প্লাস মাইনাস 2 লেখা যায় মডুলাস চিহ্ন তুলে দিয়ে, রাইট? তাহলে বা কে মাইনাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস 10, অতএব প্লাস চিহ্ন ব্যবহার করলে কে এর মান আসবে তোমার 11, মাইনাস চিহ্ন ব্যবহার করলে কে এর মান আসবে তোমার -9, রাইট? তাহলে কে এর কয়টা মান? দুইটা মান। সুতরাং দুইটা সরলরেখা পাওয়া সম্ভব। একটা সরলরেখা থেকে 2 একক দূরবর্তী দুইটা সরলরেখা পাওয়া যায়। তাহলে অতএব আমার সমীকরণ দুটো হবে 3x প্লাস 4y প্লাস 11 ইকুয়াল টু 0 একটা, আর 3x প্লাস 4y মাইনাস 9 ইকুয়াল টু 0 একটা। মজার বিষয় হচ্ছে এই দুটা ধ্রুবকের গড় মান কিন্তু, এই দুটার গড় মান প্লাস 11 আর মাইনাস 9 এর গড় মান কিন্তু +1, দেখো। এবং সেটাই তো হওয়া দরকার, কারণ এই দুটা সরলরেখা থেকে তো এটা সমদূরবর্তী, তার মানে কি এই দুটার গড় হবে এটা। কি ক্লিয়ার? তাহলে একটা নির্দিষ্ট সরলরেখা হতে নির্দিষ্ট একক দূরবর্তী সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করা যেতে পারে। কি ক্লিয়ার? কি তোমরা কি বুঝতে পারছো ভাইজান? কোনো ভেজাল আছে নাকি বলো? কি কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই, ভেরি গুড। আচ্ছা, তোমাদের এই গ্রুপে যত স্টুডেন্টরা জয়েন করেছে, যা কিনা আমাদের আগের গ্রুপের স্টুডেন্টের সমান না, তার মানে এখানকার আমাদের স্টুডেন্টরাই জয়েন এখন পর্যন্ত করেনি, ভুলেই গেছে যে ক্লাস হবে, রাইট? আবার এই গ্রুপের নতুন যারা জয়েন করেছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, হ্যাঁ, তাদের হিসাব আমি আজকে এই সপ্তাহে গ্রুপে দিয়ে দেবনি, কারণ এই টাকাটা তো চলে যাবে হচ্ছে তোমার ফাইজার বাবার জন্য আর কি। হ্যাঁ, গতকালকে রাত্রে প্রোফাইল দেওয়ার পর আসলে হিসাব করা হয়নি, কোনো ভেজাল নাই, ভেরি গুড। এবার আমি আরেকটা অ্যান্সার করেই আমরা আজকের ক্লাস শুরু করব। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা আর একটা ফিলিংস আছে কিন্তু, মানে এই যে জিনিসটা পাইলাম, তোমরা একটা কাজ করবা নিজেরা, এই যে এই জিএফ এই জেনারেল ফর্মটা তোমরা একটু দেখবা, কারণ এগুলো তোমার প্রয়োজন আছে। যে ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0, এই সরলরেখার সমান্তরাল আগের মতোই, এই সরলরেখার সমান্তরাল এবং ডি একক দূরবর্তী, আগেরটা ছিল 2 একক দূরবর্তী, তাই না? ডি একক দূরবর্তী সরলরেখা সমূহের সমীকরণ, সরলরেখা সমূহের সমীকরণ, এটা নির্ণয় করবা তোমরা নিজেরা নির্ণয় করবা, ঠিক আছে? আগের মতোই জাস্ট এটা সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো, তাদের মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু কে বলো, ডি বলো, তাহলে কে এর দুটো মান আসবে। কে এর দুটো মান বসালে সমীকরণটা আসবে এরকম, দেখো, এক্স প্লাস বিওয়াই প্লাস মাইনাস ডি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা মনে রাখিও, হাসরের ময়দানে কাজে লাগবে তোমাদের, হাসরের ময়দান মানে অ্যাডমিশনে। ওকে, এটা খুবই সুন্দর একটা জিনিস। তোমরা একটু আগে যেভাবে প্রমাণ করেছিল, এটা তোমাকে আমি যদি প্রমাণ করতে বলি, এটা একটা মনে করো জেনারেল ফর্ম, এটা আমি তোমাকে শিখিয়ে দিলাম যে এই সরলরেখার সমান্তরাল এবং ডি একক দূরবর্তী সরলরেখার সমীকরণ হবে এইটা, এটা বিশ্লেষণ করো, দিতে পারি না? তাহলে তোমাকে কি করতে হবে? সর্বপ্রথমে করতে হবে সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয়, তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, প্রশ্ন মতে সেই দূরত্ব ইকুয়াল টু ডি দিলে কে এর মান তোমার দুটা বেরিয়ে যাবে। কে এর মান আসবে প্লাস মাইনাস ডি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তার মানে কি, আমি যদি মনে রাখতে পারি যে এই সরলরেখার সমান্তরাল এবং ডি একক দূরবর্তী, তাহলে এই দুটা প্রথম পদের তো কোনো চেঞ্জ হবেই না, এই যে কিছু চেঞ্জ হবেই না। তারপরে মনে থাকবে আমাদের ওই সরলরেখা, ও আরেকটা কি আছে, সরি এখানে ভুল হয়েছে একটু, এখানে হবে প্লাস সি, সিটা থাকবে
সি প্লাস মাইনাস ডি রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সরি মানে কে এর মান যেটা আসবে এটা সি সহকারে। অর্থাৎ আমি এটা মনে রাখা এভাবে, যে সরল রেখাটা থাকবে সেটাই লিখে নেবা। এই যে দেখো, যে সরল রেখাটা দেওয়া থাকবে সেটাই লিখে নেবা, এর সাথে কিছু মিছু প্লাস মাইনাস হবে, সেই কিছু মিছুটাই হচ্ছে প্লাস মাইনাস ডি রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা মনে রাখলেই হবে। ঠিক আছে, এখন যদি এটা আমি ব্যাখ্যা দিতে চাই, ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে এই সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ সংক্ষেপে লিখলাম ax প্লাস by প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে বলো এটা সমান্তরাল সরল রেখার সমীকরণ এটা। এখন যদি আমি বলি এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে, তাহলে এই দুটোর মধ্যবর্তী দূরত্ব ধ্রুবক দ্বয়ের বিয়োগফল, ধ্রুবক দ্বয়ের বিয়োগফল কে মাইনাস সি ডিভাইড বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মডুলাস। প্রশ্ন মতে এই ডিসটেন্স ইকুয়াল টু কত দেওয়া আছে? ডি, তাহলে এটা ইকুয়াল টু ডি। এবারে খেয়াল করো যে বা কে মাইনাস ওয়ান সরি সি এটা ইকুয়াল টু প্লাস মাইনাস ডি রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই যে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ারের পাশে গুণ করে দিয়েছি। তাহলে অতএব কে ইকুয়াল টু সি প্লাস মাইনাস ডি রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে কে এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই, কে এর মান 1 নং সমীকরণে বসিয়ে, মানে 2 নং সমীকরণে যেখানে অজানা রাশি, তাহলে অতএব x প্লাস বি ওয়াই প্লাস কে মান হচ্ছে সি প্লাস মাইনাস ডি রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে বলো কোনো কি ভেজাল আছে ভাইজান? তাহলে কোন একটা সরল রেখার সমান্তরাল এবং ডি একক দূরবর্তী, তার মানে কি সমীকরণটা এইভাবে মনে রাখবো, যা আছে তাই, ওটার সাথে কিছু মিছু প্লাস মাইনাস। সেই কিছু মিছু জিনিসটা কি? ওই ডিসটেন্স ইনটু রুট ওভার এক্স আর ওয়াই সহগের বর্গের যোগফল, এর বর্গমূল। কি ক্লিয়ার? আমি যদি এখন তোমাদেরকে যে কোনো প্রশ্ন দিই, এখন তোমাদের পারা উচিত, যেমন দেখো আমি তোমাদেরকে দিলাম এরকম 3x মাইনাস 4y প্লাস 7 ইকুয়াল টু 0, এই সরল রেখার সমান্তরাল এবং 5 একক দূরবর্তী সরল রেখার সমীকরণ, 5 একক দূরবর্তী। চোখ বন্ধ করে অ্যান্সার এটাই লিখবো, 3x মাইনাস 4y প্লাস 7, এবারে প্লাস মাইনাস ডি মানে 5 ইন্টু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার করলে আবার 5, তাহলে ইন্টু 5 ইকুয়াল টু 0, এটাই অ্যান্সার। তাহলে এখানে 25 7 এর সাথে একবার যোগ হবে, 25 একবার বিয়োগ হবে। ভেরি গুড। তাহলে 3x মাইনাস 4y সাথে সাথে 25 যোগ করলে 32 ইকুয়াল টু 0, 7 থেকে এবার 25 বিয়োগ করলে মাইনাস 18 ইকুয়াল টু 0, এটাই অ্যান্সার। কি ঠিক কিনা বলো? এই বুঝা গেছে? বলো ভাইজান কোনো ভেজাল আছে কিনা? হয়েছে? এএনসি পাত বুঝতে পারছো ভাইজান? তোমাদের একটু কষ্ট হতে পারে, কারণ হচ্ছে তোমরা ফার্স্ট ইয়ারের যারা তাদের না, এগুলো তো গতদিন শিখাইছি লাস্ট ক্লাসে, আর যারা সেকেন্ড ইয়ার তাদের তো কোনো সমস্যাই নাই। শতাব্দী ব্রহ্মা কোনো সমস্যা? তাহমিদুল ইসলাম আমি কোনো সমস্যা নাই। আচ্ছা কনিক ক্লাস হচ্ছে না সরল লেখা হচ্ছে? কিছুই বুঝতে পারছি না আমি। এবার আমরা শুরু করব আসল ক্লাস। হ্যাঁ, ওকে। এবার আমরা শুরু করব আসল ক্লাস। হ্যাঁ, আসল ক্লাস শুরু করলাম এবার। সেটা হচ্ছে যে আমরা কনিক শুরু করব। সরল রেখা একরকম সঞ্চারপথ, একটা বিন্দুর সঞ্চারপথ দ্বিমাত্রিক তলে, রাইট? সমতলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আর নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কোনো একটা বিন্দু যখন চলাচল করে, সেই বিন্দুর চলার পথকে বলা হয় সঞ্চার পথ, এটা তোমরা জানো। সেই বিন্দুটা বিভিন্ন শর্ত মেনে চলে, ভিন্ন ভিন্ন শর্তে ভিন্ন ভিন্ন সঞ্চার পথ গঠন করে। যেমন সরল রেখার সংজ্ঞা কি ছিল?
বিভিন্ন রকম সরলরেখার প্রচুর সংজ্ঞা আছে, কিন্তু যে দুটা নির্দিষ্ট বিন্দু হতে সমদূরবর্তী বিন্দুর সঞ্চারপথ একটা সরলরেখা, ঠিক কিনা, অথবা দ্বিমাত্রিক তলে কোন একটা বিন্দু যদি মানে একই ঢাল বজায় রেখে বিন্দুরা চলাচল করে, তখন বিন্দুটার চলার পথকে বলা হয় সরলরেখা, রাইট। বৃত্তের ক্ষেত্রে কি ছিল? বৃত্তের ক্ষেত্রে ছিল এরকম যে একটা নির্দিষ্ট বিন্দু হতে নির্দিষ্ট একক দূরবর্তী এই চলমান বিন্দু, এই দেখো এটা কিন্তু সঞ্চারপথ, তাহলে এই চলমান বিন্দুটা হচ্ছে পিঁপড়া বিন্দু বা পি অফ এক্স ওয়াই। তাহলে বৃত্তের সংজ্ঞা ছিল এরকম যে একটি নির্দিষ্ট বিন্দু হতে কোন চলমান বিন্দুর দূরত্ব যদি সর্বদা একটি মাত্র ধ্রুবক হয়, তাহলে এই চলমান বিন্দুটা এখানে আসতে পারে, এখানে আসতে পারে, বাট এই ডিস্টেন্সগুলো কি হবে বলতো? সর্বদা সমান হবে। এটাই শর্ত এখানকার, ঠিক আছে। তাহলে দেখো এখানে বলা ছিল সমতলে একটি নির্দিষ্ট বিন্দু হতে কোন চলমান বিন্দুর দূরত্ব সর্বদা একটি মাত্র ধ্রুবক হলে চলমান বিন্দুটির চলার পথকে বলা হয় বৃত্ত, নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় বৃত্তের কেন্দ্র, আর ওই নির্দিষ্ট ধ্রুবকটিকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ, রাইট। তাহলে বৃত্তের সংজ্ঞা বের করতে গিয়ে তোমার দুটা রেফারেন্স জিনিস প্রয়োজন, একটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু অর্থাৎ কেন্দ্র, আর একটা হচ্ছে নির্দিষ্ট দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধ। এই দুটা জিনিসকে রেফারেন্স হিসেবে নিয়ে বৃত্তের সংজ্ঞা ক্লিয়ার করা হয়েছে। এইবার আসো, কনিকে দুটা রেফারেন্স জিনিস প্রয়োজন হয়, রাইট। দুটা রেফারেন্স জিনিস প্রয়োজন হয় কনিকে। এখানে তাহলে আমার রেফারেন্স বিন্দু জিনিস দুটা কি ছিল? একটা কেন্দ্র আর একটা ব্যাসার্ধ। আর কনিকের ক্ষেত্রে কনিকে বলা হচ্ছে এরকম ভাবে যে দ্বিমাত্রিক তলে একটা নির্দিষ্ট সরলরেখা থাকবে, এই সরলরেখাটা ফিক্সড, এই সরলরেখাটা কখনো নাড়াচাড়া করবে না, আর এখানে একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, রাইট। এইবারে তোমাকে বলা হলো, একটা পিঁপড়াকে বলা হলো যে এই বোর্ডের উপরে তুমি চলাচল করো, রাইট। তাহলে এই বোর্ডের উপরে মনে করো এখানে একটা পি আছে, পি অফ এক্স ওয়াই বিন্দু, রাইট। এটা চলাচল করবে, এটা চলমান বিন্দু। এইবারে কনিকের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে সমতলে একটি চলমান বিন্দু যদি এমন ভাবে চলে যে এই চলমান বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আর চলমান বিন্দুতে নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্বের অনুপাত একটি ধ্রুব সংখ্যা, একটি মাত্র ধ্রুবক হবে, রাইট। বৃত্তের ক্ষেত্রে ছিল একটা নির্দিষ্ট বিন্দু একটা সরলরেখা, অর্থাৎ চলমান বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দুর দূরত্ব সর্বদা ধ্রুবক, রাইট। আর এখানকার কথা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু হতে একটি চলমান বিন্দুর দূরত্ব এবং ওই চলমান বিন্দু হতে একটা নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্ব, এই দুটার দূরত্ব অর্থাৎ এটা যদি এসপি হয়, এটা যদি এর উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স এম হয়, এই দুটা ডিস্টেন্সের অনুপাত একটি ধ্রুবক হবে, অর্থাৎ এসপি ডিভাইডেড বাই পিএম এইটা ইকুয়াল টু যদি ধ্রুবক হয়, এটা ইকুয়াল টু যদি ধ্রুবক হয়, তখন পি বিন্দুর সঞ্চারপথকে বলা হয় কনিক, পি বিন্দুর সঞ্চারপথকে বলা হয় কনিক। আমি কি বুঝাইতে পারলাম ব্যাপারটা? তাহলে সংজ্ঞাটা লেখো। এরপরে আসো, এই ডিস্টেন্স তো আবার অনেক কাহিনী আছে, এই ডিস্টেন্সের আবার অনেক কথাবার্তা আছে আমাদের, হ্যাঁ। এই ধ্রুবক সংখ্যাটার মান মনে করো 1 হতে পারে, 1-এর থেকে বড় হতে পারে, 1-এর থেকে ছোট হতে পারে, অনুপাত তো কখনো নেগেটিভ হয় না, নেগেটিভ হবে না, ঠিক কিনা? ওকে, কি ক্লিয়ার ভাইজান? কই কি ক্লিয়ার? তাহলে পুলিশ সুপার, প্রাইম মিনিস্টার, হ্যাঁ কনিক। ওকে, তাহলে সংজ্ঞাটা লেখো, আমি সংজ্ঞাটা ক্লিয়ার লিখে দিচ্ছি। সমতলে একটি নির্দিষ্ট বিন্দু হতে সমতলে একটি নির্দিষ্ট বিন্দু হতে কোন চলমান বিন্দুর দূরত্ব
বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দুটি হতে একটি নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্ব নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্ব সর্বদা এক লম্ব দূরত্বের অনুপাত সর্বদা একটি ধ্রুবক হলে চলমান বিন্দুটির চলার পথকে কনিক বলে। তাহলে এখানে সংজ্ঞাটা দিতে গিয়ে পূর্ব থেকে প্রদত্ত থাকতে হবে দুইটা জিনিস, একটা নির্দিষ্ট বিন্দু আর একটা নির্দিষ্ট সরলরেখা। তাহলে এখানে এই দুটো জিনিসের নিচে তোমরা আন্ডারলাইন করে রাখো, একটি নির্দিষ্ট বিন্দু, এই যে দেখো এই নির্দিষ্ট বিন্দু আর একটি নির্দিষ্ট সরলরেখা, আছে এখানে, এই যে এখানে একটা নির্দিষ্ট সরলরেখা আছে, ওকে, এবং একটি ধ্রুবক আছে, ওকে। এখানে কিন্তু কয়েকটা কথা বলা আছে, দেখেছ? তাহলে এখানে আমি সংজ্ঞা দিতে গিয়ে চলমান বিন্দু বাদে তিনটা প্যারামিটার পাইছি, একটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু, একটা নির্দিষ্ট সরলরেখা এবং একটা অনুপাত পাইছি, লম্ব দূরত্বের অনুপাত, ওকে। তাহলে সমতলে একটি নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দুর দূরত্ব, ওই চলমান বিন্দুতে একটি নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্ব, এই দুটার অনুপাত যদি একটি ধ্রুবক হয় সর্বদা, তবে চলমান বিন্দুটির চলার পথকে কি বলে? কনিক বলে। তাহলে এই নির্দিষ্ট বিন্দুটার একটা পরিচয় আছে, তাহলে এখানে লিখতে হবে, সংজ্ঞা শেষ হয়নি কিন্তু, এরপরে লিখতে হবে নির্দিষ্ট বিন্দুটিকে কনিকের উপকেন্দ্র বলে, ওকে। নির্দিষ্ট সরলরেখাটির একটা নাম আছে নিশ্চয়ই, বৃত্তের ক্ষেত্রে নির্দিষ্ট বিন্দুটার নাম ছিল কেন্দ্র, আর ওই যে নির্দিষ্ট ধ্রুবকটার নাম ছিল ব্যাসার্ধ। আর এখানে নির্দিষ্ট বিন্দুটিকে বলা হবে উপকেন্দ্র, নির্দিষ্ট সরলরেখাটার একটা নির্দিষ্ট নাম আছে, এটার নাম বলা হয় দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা। নতুন শব্দ তোমাদের কাছে, হ্যাঁ। তাহলে এখানে লিখবো নির্দিষ্ট সরলরেখাটিকে কনিকের দ্বিকাক্ষ বা নিয়ামক বা ইংলিশে বলা হয় ডাইরেক্ট্রিক্স বলে। আর এখানে এই উপকেন্দ্রের আরেকটা নাম আছে ফোকাস, একে ফোকাসও বলে, রাইট। তাহলে দেখো, তাহলে কনিকের ভিতরে উপকেন্দ্র আছে, দ্বিকাক্ষ আছে, উপকেন্দ্র একটা নির্দিষ্ট বিন্দু, দ্বিকাক্ষ একটা নির্দিষ্ট সরলরেখা, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার আছে ধ্রুব সংখ্যাটা, ওই যে অনুপাতটা পাইলাম, এই যে দুটার অনুপাত একটা ধ্রুব সংখ্যা পাইলাম, তাহলে অনুপাতটিকে বলা হয় এই দুটা ডিস্টেন্সের অনুপাত, অর্থাৎ SP/PM, এইটাকে কনিকের
উৎকেন্দ্রিকতা বলে। উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা অর্থাৎ যে অনুপাতটা পায়। যদি বলে উৎকেন্দ্রিকতা কি, তাহলে তোমাকে বলতে হবে সমতলে একটি নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দু হতে একটা নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্বের অনুপাত একটি ধ্রুব সংখ্যা হলে সেই ধ্রুবককে বলা হয়, সেই অনুপাতটাকে বলা হয় ওই কণিকের উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটি, ইসেন্ট্রিসিটির প্রথম অক্ষর ই দিয়ে উৎকেন্দ্রিকতা প্রকাশ করা হয়। তাহলে ই দ্বারা উৎকেন্দ্রিকতাকে প্রকাশ করা হয়, অর্থাৎ আমরা বলতে পারি এসপি বাই পিএম এইটা ইকুয়াল টু ই। এটাই হচ্ছে কণিকের সংক্ষিপ্ত সংজ্ঞা। হোয়াট ইজ এসপি? এসপি মানে হচ্ছে নির্দিষ্ট বিন্দুতে চলমান বিন্দুর দূরত্ব। হোয়াট ইজ পিএম? নির্দিষ্ট চলমান বিন্দু হতে নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্ব বা দ্বিকাক্ষের লম্ব দূরত্ব। এটা বলতে পারি এখন, যেহেতু আমরা ওই নির্দিষ্ট সরলরেখাটার নাম জেনে গেছি, রাইট? তাহলে উপকেন্দ্র হতে, এস তো উপকেন্দ্র, উপকেন্দ্র হতে চলমান বিন্দুর দূরত্ব, চলমান বিন্দু হতে দ্বিকাক্ষের লম্ব দূরত্ব, এই দুটার অনুপাত তার উৎকেন্দ্রিকতার সমান, ওই ধ্রুব সংখ্যার সমান। ধ্রুব সংখ্যাটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা। তাহলে এইটা হচ্ছে কণিকের সাধারণ সংজ্ঞা। কণিকের সাধারণ সংজ্ঞা কি ক্লিয়ার ভাই? জান এতদূর পর্যন্ত কারো ভেজাল আছে কিনা বলো? এতদূর পর্যন্ত ক্লিয়ার কিনা? হয়েছে? এখানে একজন লিখেছে কণিক জিনিসটা কি? আরে কণিক হচ্ছে একটা সঞ্চার পথ, একটা বিন্দুর সঞ্চার পথ। আমি যদি বলি বৃত্তটা কি, ঠিক কিনা? তাহলে বৃত্ত তো একটা সঞ্চার পথ। কিরকম সঞ্চার পথ? এটা নির্দিষ্ট বিন্দুতে নির্দিষ্ট একক দূরবর্তী বিন্দুর চলার পথ। কণিকও একটা সঞ্চার পথ, কিন্তু এই সঞ্চার পথটা তিন ধরনের হতে পারে। কারণ কি, এই যে তোমার ডিস্টেন্স এসপি বাই পিএম, ঠিক কিনা? কণিক আসলে সাধারণত তিন প্রকারের বা টোটাল 5 প্রকারের কণিক। সরলরেখা এক প্রকারের কণিক, বৃত্ত এক প্রকারের কণিক, ঠিক আছে? বৃত্ত এক প্রকারের কণিক। এবার আসো, যদি এখানে দেখো ই এর মান, উৎকেন্দ্রিকতার মান, অর্থাৎ এই দুটো যদি সমান হয়, যদি আমি তোমাকে বলি এসপি ইকুয়াল টু পিএম হওয়ার সম্ভাবনা আছে কিনা বলো? টোটাল এখানে 3 ধরনের ঘটনা ঘটতে পারে পাগলা। মানে এই 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 কণিকে এসপি পিএম এর থেকে তো ছোটও হতে পারে, আবার তো এসপি পিএম এর থেকে বড়ও হতে পারে। এই 3টা দুর্ঘটনা ঘটতে পারে কিনা? তার মানে কি, এসপি কাটে যদি পিএম হয়, এখান থেকে বলা যায় এসপি বাই পিএম এটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে বলবো আমি এসপি বাই পিএম মানে আবার কি ই। তাহলে ই ইকুয়াল টু 1 হলে সেই কণিককে বলা হয় পরাবৃত্ত। তাহলে এসপি বাই পিএম ইকুয়াল টু যদি 1 হয়, অর্থাৎ উৎকেন্দ্রিকতার মান যদি 1 হয়, সেই কণিকটার নাম হচ্ছে পরাবৃত্ত। তাহলে এই শর্তে আমি কণিকটাকে বলবো হচ্ছে পরাবৃত্ত। কি ক্লিয়ার হয়েছে? তাহলে এসপি ইকুয়াল টু পিএম হলে, অর্থাৎ এখন যদি তোমাকে বলে কণিকের সংজ্ঞা লেখো, কণিকের সংজ্ঞা লিখতে হবে এভাবে তোমাকে, সমতলে একটি নির্দিষ্ট বিন্দু হতে চলমান বিন্দুর দূরত্ব, চলমান বিন্দুটি হতে নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্ব সর্বদা সমান হলে, হ্যাঁ এটা কণিক, এটা পরাবৃত্ত, ঠিক না? এটা কণিক আমার পরাবৃত্ত। কণিকের স্পেশাল কেস যে একটি নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দু দূরত্ব, চলমান বিন্দু হতে দ্বিকাক্ষের লম্ব দূরত্ব বা একটা নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্ব সর্বদা সমান হলে চলমান বিন্দুটি চলার পথকে পরাবৃত্ত বলে। তাহলে এখন এসপি লেস দেন যদি পিএম হয়, তাহলে এসপি বাই পিএম এটা লেস দেন 1। তার মানে দিস ইজ ই, তাহলে ই লেস দেন 1। তাহলে ই এর মান যদি 1 এর থেকে ছোট হয়, তবে সেটাকে বলা হয় উপবৃত্ত। এটাকে বলা হয় উপবৃত্ত। আমি তারপরে বলতেছি আরো কথাবার্তা, দাঁড়াও। তাহলে এসপি বাই পিএম লেস দেন 1 হলে, অর্থাৎ ই যদি লেস দেন হয়, তখন পি বিন্দুর সঞ্চার পথকে বলা হয় উপবৃত্ত। কিন্তু এটা আবার 0 থেকে বড় হতে হবে, 0 সমান হওয়া যাবে না। 0 হলে কি হবে? এসপি ইকুয়াল টু 0 হয়ে যাবে, সেটা হয়ে যায় বৃত্ত, ঠিক আছে? যদি উৎকেন্দ্রিকতার মান 0 হয়, তখন সেটা হয়ে যায় বৃত্ত।
উৎকেন্দ্রিকতার মান অসীম হলে সেটা হয় সরল রেখা। উৎকেন্দ্রিকতার মান যদি অসীম হয় সেটাকে বলা হয় সরল রেখা। তো এনিওয়ে, এবার আসো দেখো, আমি আসলে এগুলো আরো ব্যাখ্যা দিব। তাহলে আমার এসপি যদি লেস দেন পিএম হয় তবে সেটা উপবৃত্ত। তাহলে উপবৃত্তের সংজ্ঞা কিভাবে দেবা? সমতলে একটা নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দুর দূরত্ব চলমান বিন্দুটি হতে নির্দিষ্ট সরল রেখার লম্ব দূরত্ব অপেক্ষা ছোট হলে, এই যে এই জিনিসটাকে ভাষায় বলবো আর কি, এই জিনিসটাকে ভাষায় লিখবা। এস মানে কি নির্দিষ্ট বিন্দু, পি মানে চলমান বিন্দু। তাহলে নির্দিষ্ট বিন্দু হতে চলমান বিন্দুর দূরত্ব চলমান বিন্দুটি হতে মানে নির্দিষ্ট সরল রেখার লম্ব দূরত্ব অপেক্ষা ছোট হলে চলমান বিন্দুটির চলার পথকে উপবৃত্ত বলে, ঠিক না? এবারে আসো পরেরটা। তাহলে আমি যদি বলি এইটা এসপি গ্রেটার দেন পিএম, এসপি গ্রেটার দেন পিএম, তাহলে এসপি গ্রেটার দেন পিএম এর অর্থ হচ্ছে এসপি বাই পিএম গ্রেটার দেন 1। আর এসপি বাই পিএমটা আবার কি? ই। তাহলে ই গ্রেটার দেন 1 হলে এটাকে বলা হয় অধিবৃত্ত, এটাকে বলা হয় অধিবৃত্ত। কি ক্লিয়ার হয়েছে? এটাকে বলা হয় অধিবৃত্ত। আসলে এই জিনিস, এই যে তিনটা তোমার কনিক, তিন প্রকারের কনিক এসছে, এই কনিকটা এসছে ওখানে দেখো, একটা পেজ দাও। দেখো, আসলে কনিকের ব্যাপারটা হচ্ছে কোণক থেকে এসছে। হ্যাঁ, কোণক থেকে কনিক এসছে। এই যে দেখো, এটাকে বলা হয় কোণক। এই মুড়ির ঠোঙ্গাটা আর কি, মুড়ির ঠোঙ্গা বা বাদামের ঠোঙ্গা যেটাই বলো না কেন, এটাকে বলা হয় কোণক। এটা কোন আইসক্রিম মনে করো, রাইট? এটা হচ্ছে কোন আইসক্রিম, ওকে? এই কোন আইসক্রিমের এটাকে বলা হয়, যে কলমটাকে বলা হয় অক্ষ। কলমটা ছোট হয়ে যাচ্ছে, যাই হোক সমস্যা নেই, বা এইভাবে ইয়া করি। এই কলমটা হচ্ছে অক্ষ ব্যবস্থা, এটা হচ্ছে কলমের মানে কোণকের অক্ষরেখা। এই কোণককে বিভিন্নভাবে কাটলে বিভিন্ন রকম শেপ তৈরি হয়, রাইট? বলা হচ্ছে এই কলমের উপরে লম্ব বরাবর যদি একটা ব্লেড ধরি আমরা, এই যে কলম, এই কলমের উপরে লম্ব বরাবর ব্লেড ধরে এই অংশটা যদি স্লাইড করে কেটে দিই, ব্লেড হটানোর পরে যা দেখতে পাবা সেটা হচ্ছে বৃত্ত। তাহলে এই কলমের উপরে লম্ব বরাবর যদি ধরে আমরা কাটি, তখন সেটাকে কি বলবো আমরা? বৃত্ত দেখতে পাবো। এবার আসো, যদি আমরা এমনটা করি যে মনে করো আমি এখানে এই কলমের সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে কাটবো, তবে আজকে চেষ্টা করবো বাসায়। যদি মনে করো এই কলমের সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল তৈরি করলাম, মনে করো এরকম একটা অ্যাঙ্গেল তৈরি করলাম, এই অ্যাঙ্গেল তৈরি করে এখান থেকে কেটে যদি আমরা কেটে ফেলে দিই, এখানে যে ডিম্বাকৃতির অংশ দেখতে পাবো, দেখবা এখান থেকে কেটে ফেলো, ঠিক এখান থেকে এইভাবে অ্যাঙ্গেল করে কেটে ফেলে এই মাথা থেকে মাথা পর্যন্ত, এখানে যে ডিম্বাকৃতির জিনিসটা দেখতে পাবা, এটাকে বলা হয় উপবৃত্ত, রাইট? এটাকে বলা হয় উপবৃত্ত। এখন আসো অধিবৃত্ত কাকে বলে? অধিবৃত্ত নির্ণয় করতে গেলে দুইটা তোমার ইয়া লাগে। হ্যাঁ, সেটা হচ্ছে মনে করো এই হচ্ছে তোমার একটা কোণক, ঠিক আছে? তো এখানে তোমার এই যে মনে করো এই যে এখানে একটা হেলানো তল আছে, রাইট? হেলানো তল আছে না, বলো তো? হ্যাঁ, এই তলের যদি আমি সমান্তরাল করে একটা অংশ কেটে ফেলে দিই এখানে, রাইট? এই যে মনে করো এই পাশে এই তল, আমার এই আঙ্গুলটা এই তল, এই তলের সমান্তরাল করে একটা
ব্লেড নিয়ে যদি কেটে ফেলে দাও, এখানে যে জিনিসটা দেখতে পাবা এটাকে বলা হয় পরাবৃত্ত। এটাকে বলা হয় পরাবৃত্ত। এই যে এই তলের সমান্তরাল, কিন্তু এই তলের সমান্তরাল করে এখান থেকে কেটে ফেলবা, ঠিক? তাহলে এখানে যে শেপটা দেখতে পাবা এটা হচ্ছে পরাবৃত্ত, এই যে হেলানা তলের সমান্তরাল, ঠিক আছে? এখন আসো, এইরকম যদি আমি দুইটা কোণক বের করি, দুইটা কোণক নির্ণয় করি, এই যে দুইটা কোণক, এই যে দুইটা কোণক এভাবে নিলাম। নেওয়ার পরে এই যে তোমার এখানে কোণকের অক্ষরেখা ছিল, এই অক্ষের সমান্তরাল করে এখান থেকে ধরে কাটবা কাটবা কাটবা, কিন্তু নখ কাটবা না। এখানে কাটলে 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 কাটার পরে এই অংশটা এখান থেকে কিছু অংশ কেটে যাবে, এখান থেকে কিছু অংশ কেটে যাবে, কাটবে কিনা? এইবারে এই পার থেকে তুমি যেটা দেখতে পাবা সেটা হচ্ছে অধিবৃত্ত। তাহলে তিন প্রকারের আমি ওইদিকে বৃত্ত পাইছি, উপবৃত্ত পাইছি, আবার পরাবৃত্ত পাইছি, আর একটা অধিবৃত্ত পাইছি। তাহলে আবার প্রথম থেকে বলছি, কলমের উপরে অর্থাৎ এই কোণকের অক্ষরেখার উপরে লম্ব বরাবর স্লাইড করলে যা পাওয়া যায় সেটা বৃত্ত, রাইট? এই কলমের সাথে নির্দিষ্ট অ্যাঙ্গেল করে, এই কলমের সাথে নির্দিষ্ট অ্যাঙ্গেল করে, কিন্তু এই তলের সমান্তরাল হবে না, তলের মানে এই হেলানো তলের সমান্তরাল হবে না, ওকে, অপোজিট পাশে। তাহলে এটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে যদি আমরা কাটি, তবে যে শেপটা দেখতে পাবো সেটা হচ্ছে উপবৃত্ত। কি ক্লিয়ার? আবার এই যে এখানে যে তলটা আছে, এই তলের সমান্তরাল করে, অর্থাৎ এইভাবে ধরবো আমরা, এখানে যে তলটা আছে, মনে করো এই কলমটা একটা তল, এই পাশে এই তলের সমান্তরাল করে যদি আমরা এখানে একটা অংশ কাটি, তবে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে পরাবৃত্ত, রাইট? আর দুইটা কোণক উল্টা করে লাগিয়ে অক্ষের সমান্তরাল করে অংশ কাটলে যে শেপটা দেখা যায় সেটা হচ্ছে অধিবৃত্ত। তার মানে আমি দেখতে পাবো বৃত্ত এরকম, ঠিক? উপবৃত্ত দেখতে পাবো এরকম ডিমের মতো, তারপরে পরাবৃত্ত দেখতে পাবো এইরকম শেপ, আর অধিবৃত্ত দেখতে পাবো এইরকম শেপ। দেখো এই যে কাটলাম, উপর থেকে কাটেছিলাম, নিচে থেকে কাটেছিলাম, দেখো আমি যদি উল্টা করে এইভাবে ধরি, উল্টা করে ধরে যদি কাটি, তাহলে এখানে এরকম একটা শেপ দেখাবে, এখানে এরকম একটা শেপ দেখাবে, এটা দেখাবে, ঠিক? আর মিডলের অংশটা এইভাবে দেখাবে, ঠিক কিনা? এই যে দেখো এই জিনিসটা দেখাবে কিনা, হ্যাঁ? তাহলে এই যে এই অংশটা যদি আমি কেটে ফেলি, তাহলে এখানে এই যে এই অংশটা দেখাবে এখানে, আর এই অংশটা দেখাবে এখানে। কি ক্লিয়ার? তাহলে আমরা তাহলে এটা পরাবৃত্ত, এটা উপবৃত্ত, এটা অধিবৃত্ত, এটা হচ্ছে বৃত্ত। কি ক্লিয়ার ভাইজান? ক্লিয়ার কিনা বলো? কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? কই এরা? হ্যাঁ 3D দেখাবো নি, ঠিক আছে, ওকে 3D দেখাবো নি একদিন। হয়েছে? ক্লিয়ার তো নাকি? কেটে দেখালে ভালো হতো। হাই হাই তোর পাগলা। তো যাই হোক, তাহলে অ্যাকচুয়াল সংজ্ঞা কিন্তু আমাদের এইটা, যে সমতলে একটা নির্দিষ্ট বিন্দু হতে কোন চলমান বিন্দুর দূরত্ব, চলমান বিন্দুটি হতে একটা নির্দিষ্ট বিন্দুর দূরত্ব, নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্ব একটি ধ্রুব সংখ্যা হলে, রাইট? এবং সেই ধ্রুব সংখ্যাটার মান দেওয়া থাকবে, 1 থাকতে পারে, 1 এর থেকে বড় থাকতে পারে, 1 এর থেকে ছোট থাকতে পারে। তাহলে আমি যদি তোমাকে বলি যে এই যে এটা, আমি তোমাকে একটা প্রশ্ন করলাম যে একটি কনিকের, তাহলে একটা প্রশ্ন অ্যান্সার হয়ে যাক, লেখো একটি কনিকের উপকেন্দ্র, একটি কনিকের উপকেন্দ্র মনে করা হচ্ছে 3, 4, তার মানে এস দেওয়া আছে। এবার আসো দ্বিকাক্ষের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ মনে করো 3x + 4y + 1 = 0।
তার মানে দ্বিকাক্ষের সমীকরণ মানে নির্দিষ্ট সরলরেখা দেওয়া আছে, ওটা কিন্তু দ্বিকাক্ষ। ঠিক আছে, এবার লিখলাম উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা মনে করো তোমার দেওয়া আছে √2। সমীকরণ নির্ণয় করো। আমার এই উৎকেন্দ্রিকতা দেখেই কিন্তু ফিলিংস চলে আসবে, এটা একটা অধিবৃত্তের সমীকরণ আসবে। কেন? √2 হচ্ছে 1 পয়েন্ট সামথিং, তাহলে 1 এর থেকে বড়, তাহলে উৎকেন্দ্রিকতা আছে 1 এর থেকে বড়। তাহলে উৎকেন্দ্রিকতা যদি 1 এর থেকে বড় হয় সেটা অধিবৃত্ত। আচ্ছা, যদি এটা কনিক না বলে বলতো পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো, উপকেন্দ্রের এত দ্বিকাক্ষ এত, বলবা উৎকেন্দ্রিকতা নাই। পরাবৃত্ত তো একটা কনিক, কিন্তু পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? 1। পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা যদি উৎকেন্দ্রিকতা না দেওয়া থাকে, পরাবৃত্ত বলা থাকে, তাহলে উৎকেন্দ্রিকতা 1 তোমাকে ধরে নিতে হবে। ঠিক কিনা? ধরার কি, এটা তো নিয়ম। তো যাই হোক, তাহলে আমি এখানে কি কি দেওয়া আছে, তাহলে অ্যান্সার করবো এভাবে। দেওয়া আছে পরীক্ষার খাতায় যেভাবে অ্যান্সার করবা, দেওয়া আছে উপকেন্দ্র উপকেন্দ্র S of 3, 4, রাইট। তারপরে উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা E equal to √2। দ্বিকাক্ষের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ দেওয়া আছে 3x plus 4y plus 1 equal to 0, কি রাইট। এবারে লিখতে হবে P of xy চলমান বিন্দু, চলমান বিন্দু। তারপরে লিখবা কনিকের সংজ্ঞানুসারে পাই, কনিকের সংজ্ঞানুসারে পাই, কনিকের সংজ্ঞানুসারে পাই কি পাই দেখো। কি শিখলাম কনিকের সংজ্ঞা বলো, চোখ বন্ধ করে। SP/PM equal to E, অর্থাৎ SP equal to EPM লিখবা, তাহলে হবে SP equal to EPM। তার মানে কি SP/PM equal to E। হোয়াট ইজ SP? S দেওয়া আছে, P of xy চলমান বিন্দু, তাহলে স্পিটা এদের মধ্যবর্তী দূরত্ব। তো এখানে স্কোয়ার করে নিলে তোমাদের জন্য আরেকটা সুবিধা হয়, তাহলে আর দূরত্ব নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করতে হবে না, মানে রুট লেখা লাগবে না। তাহলে SP স্কোয়ার মানে S আর P এর মধ্যবর্তী দূরত্বের বর্গ, তার মানে বাহ x - 3 হোল স্কোয়ার প্লাস y - 4 হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু E স্কোয়ার। E মানে কত গো? √2, তার উপর স্কোয়ার মানে 2 ইন্টু PM। PM মানে P থেকে দ্বিকাক্ষের লম্ব দূরত্ব, এটা খেয়াল রাখতে হবে। PM মানে চলমান বিন্দু হতে দ্বিকাক্ষের লম্ব দূরত্ব। এইবারে বলো একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় এবার লাগবে কিনা। আমি কিন্তু এই জন্য প্রথম থেকে ওই সরলরেখার জিনিসগুলো একটু আলোচনা করেছিলাম। বলো P of xy হতে এর লম্ব দূরত্ব কত হবে? 3x plus 4y plus 1 ডিভাইডেড বাই √, অর্থাৎ xy বিন্দু থেকে লম্ব দূরত্ব, x এর জায়গায় x বসবে, y এর জায়গায় y বসবে, ডিভাইড বাই √, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। এর উপরে কি দেওয়া আছে? PM স্কয়ার, এর উপরে স্কয়ার। অঙ্ক শেষ। এখানে অ্যান্সার রাখলে কিন্তু মার্ক হয়তো বা হাফ মার্ক কাটতে পারে, কারণ পুরো ইকুয়েশন নিয়ে আসতে হয়। এবার তোমরা করবো, আমি এই কাজ করব না ভাই, এখন যোগ বিয়োগ তোমাদের কাজ। দেখো তাহলে বাহ, তাহলে কি হলো? SP স্কয়ার ইকুয়াল টু E স্কয়ার ইন্টু PM স্কয়ার। SPটা হচ্ছে চলমান বিন্দু হতে উপকেন্দ্রের দূরত্ব, E হচ্ছে উৎকেন্দ্রিকতা, আর PMটা হচ্ছে P of xy হতে দ্বিকাক্ষের লম্ব দূরত্ব। এবারে এটাকে ভাঙো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 8y প্লাস 25 ইকুয়াল টু, এখানে 2/5 25 থাকবে, 2/25 একবারে করলাম, এর উপরে বর্গ করলে 25 হয়, আর উপরেরটার বর্গ করলে কি হয় সে তোমরা জানো, 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 1 প্লাস 2 ইন্টু এবি করলে আসবে 3 × 6 4 6 24xy প্লাস 8y প্লাস 6x দিয়ে আর গুণ করে এপার উপর পার করে যা আসবে সেটাই অ্যান্সার। এটাই উপবৃত্তের কিসের সমীকরণ? অধিবৃত্তের সমীকরণ।
কি ক্লিয়ার হয়েছে? কি ভাইজান ক্লিয়ার? কই তোমার নেটওয়ার্কের সমস্যা, মানে এমবি নাই নাকি? এই পাগলা, তোমার এক কাজ করবা, ওই 4G না 3G? তোমার 4G 20 GB কিনবা 499 টাকায়, তাহলে সারা মাস চলে যাবে। ঠিক আছে, নইলে তোমার যে যেগুলো কত করে, তুমি এটা কোনটা চালাও? হ্যাঁ, গ্রামীণ ফোনে 490 টাকা 99 টাকায় 20 GB আছে। ওকে, তাহলে ক্লিয়ার এটা? তাহলে তোমাদের 3টা চ্যাপ্টারের আমি অঙ্ক করলাম একসাথে। পরাবৃত্তের অর্থাৎ যে সকল প্রবলেমে উপকেন্দ্র দেওয়া থাকে, দ্বিকাক্ষ দেওয়া থাকে আর উৎকেন্দ্রিকতা দেওয়া থাকে, এই সংক্রান্ত যতগুলো প্রবলেম আছে 3টা চ্যাপ্টারে আজকে সলভ করে নেবা। যদি চাও আমি তোমাদেরকে দাগিয়ে দিতে পারি। হ্যাঁ, কারণ এক জায়গায় করে না তো ছবি তুলতে গেলে অনেকগুলো পেজ হয়ে যাবে। তোমাদের কাছে যদি আফরুজ্জামান স্যারের বই থাকে, সেকেন্ড পেপার বই কই গেল? এখানে আছে, সেকেন্ড পেপারের নতুন বই এসছে, বুঝলা? আফরুজ্জামান স্যারের বইয়ের কনিক চ্যাপ্টারের দেখো কি কি অংশগুলো আমি করাইছি। দ্বিকাক্ষ আর উৎকেন্দ্রিকতা সংক্রান্ত যত অঙ্ক আছে সব হয়ে গেছে। যেমন 268 পেজ প্যাটার্ন 3, 268 পেজ প্যাটার্ন 3 সবকটা হয়ে গেছে। প্যাটার্ন 3-এর সবকটা হয়ে গেছে 268 পেজের। তারপরে পেজ উল্টাতে উল্টাতে একদিন না একদিন তোমরা দেখতে পাবা 283 পেজ প্যাটার্ন 4, 283 পেজ প্যাটার্ন 4 সবকটা হয়ে গেছে। প্যাটার্ন 4 সবকটা হয়ে গেছে। তারপরে পেজ উল্টাতে উল্টাতে একদিন না একদিন তোমরা পাবা হচ্ছে কই অধিবৃত্তের অনুশীলনী কই, $310 পেজের প্যাটার্ন 4, 310 পেজের প্যাটার্ন 4। জাস্ট এই কটা প্রবলেম তোমরা আজকের মধ্যেই শেষ করবা। ঠিক আছে, 310 পেজের প্যাটার্ন 4। উৎকেন্দ্রিকতা, দ্বিকাক্ষ আর হচ্ছে তোমার উপকেন্দ্র সংক্রান্ত সব অঙ্ক কমপ্লিট 3টা চ্যাপ্টারের। পরাবৃত্ত, উপবৃত্ত আর অধিবৃত্তের আজকে শেষ করে ফেলবা সব কটা। ঠিক আছে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ফিনিশ করতে হবে। কেতাব স্যারের বইটা যে আমার কাছে নাই এখন। কেতাব স্যারের বই থেকে বলে দেবো নি, ঠিক আছে? ওকে, কথা হবে। আচ্ছা, তোমাদের বইয়ে খুঁজে নিবা। আসলে এইভাবে মানে পেজ নম্বর আর ওই অঙ্ক নম্বর বললে তো হবে না। তোমরা খুঁজে নিবা হচ্ছে যে কোন কোন প্রবলেমে উপকেন্দ্র আছে, দ্বিকাক্ষ আর উৎকেন্দ্রিকতা আছে। পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্র আর দ্বিকাক্ষ থাকতে হবে, শুধু উপকেন্দ্র আর দ্বিকাক্ষ। দেখবা কোন কোন অঙ্কে শুধু উপকেন্দ্র আর দ্বিকাক্ষ আছে সরাসরি, এই কটা অঙ্ক করবা। ঠিক আছে, ওকে, খোদা হাফেজ।